ক্লাস হলো বাস্তব সংখ্যা নিয়ে। বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যেগুলো বাস্তব সংখ্যা থেকে অঙ্ক আসে সেগুলো নিয়ে করা হবে। আচ্ছা, দেখা যাক এখানে দেওয়া আছে 38তম একটা বিসিএসে অঙ্ক এসেছিল, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। এখন কিছু সংখ্যা দেওয়া থাকবে, এখান থেকে বের করতে হবে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। এবং আমাদের প্রথমে আগে জানা দরকার মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা এবং এক, এই দুইটা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যাবে না, এগুলো হলো মৌলিক সংখ্যা। যেমন এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, 262, 233, 253, 241, কোনটি মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, মৌলিক সংখ্যা নয় বের করার জন্য প্রথমে এই সংখ্যাগুলোর কাছাকাছি একটা বর্গমূল বের করতে হবে। যেমন কাছাকাছি একটা বর্গমূল হতে পারে, এখানে সাধারণত দেখা যাইতেছে 16-র কাছাকাছি হবে। সুতরাং এই বর্গমূলের নিচে, মানে সাধারণত যে 16-র কাছাকাছি আসে, এর নিচে যেগুলো মৌলিক সংখ্যা আছে, যেমন দেখা যাইতেছে এর নিচের মৌলিক সংখ্যা সাধারণত এই কয়টা আসবে, যেমন 2 থেকে সাপোজ 17, এই কয়টা। সুতরাং এই সংখ্যা কয়টাকে, যে কয়টা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা কয়টা দ্বারা ভাগ করলেই বুঝতে পারবো, আর সবগুলো দ্বারা ভাগ করা লাগবে না। যেটা দ্বারা ডিভাইডেড যাবে সেটা মৌলিক সংখ্যা নয়। যেমন ধরুন এখানে মৌলিক সংখ্যা কী আছে, 2, 3, 5, 7, 11, 13, এই কয়টা দ্বারা ভাগ করে দেখতে পারবো। আমরা এরকমভাবে এই কয়টা দ্বারা ভাগ করে দেখতে পারি। যেমন এই যে এখানে যদি 253টাকে ভাগ করি, 11 দ্বারা যেগুলো ভাগ করা হয়, 11 দ্বারা ভাগ করলে 11 দ্বারা 253 করতে করতে আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমে 2 বার গেলে হবে কত, 22, থাকলো 3, এখানে নামলো 3, সুতরাং 33 বার 33, নিচে হলে 0, সুতরাং 11 দ্বারা ভাগ যাচ্ছে। সুতরাং এখানে 253টাই হলো মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে জাস্ট এই সবগুলা তারা ভাগ না করে আমরা এই মাত্র অল্প কয়েকটা সংখ্যা দ্বারা ডিভাইডেড করে আমরা বুঝতে পারি। এখন আরেকটা আমাদের সাধারণত মৌলিক সংখ্যা আসে অনেক পরীক্ষাতে, যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 20 পর্যন্ত কয়টি, 1 থেকে 30 পর্যন্ত কয়টি, এরকম। সুতরাং আমরা এই যে নিচে একটা লিখে দিয়েছি, এই ফর্মুলা দ্বারা আপনারা সহজে জানতে পারবেন। এখানে দেখেন 4422, তারপরে 332, 322, 321, এর মানটা হলো 44 বলতে প্রথম 1 থেকে 10-এর ভিতরে 4টি আছে, তারপরে আছে 10 থেকে 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি, তারপরে 21 থেকে 30-এর মধ্যে আছে 2টি, তারপরে 31 থেকে 40-এর মধ্যে আছে 2টি, 40 পর্যন্ত গেল এখানে, তারপর 40 থেকে 50-এর মধ্যে আছে 3টি, জাস্ট এভাবে। প্রতি 10টির ঘরের জন্য এতগুলো করে মৌলিক সংখ্যা রয়েছে। এভাবেই আপনারা করতে পারবেন এখান থেকে এই ফর্মুলা দ্বারা। যেমন এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এখানে প্রতি ঘরের 4টি, 2টি, 3, 2, 2, টোটাল হলো 100 পর্যন্ত আসছে, 25টি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এটা নিয়ে একটু গবেষণা করেন, আশা করি এখান থেকে সলভ করতে পারবেন। তারপরে নেক্সট যেটা আছে 30তম বিসিএস আরেকটা অঙ্ক এসেছিল, সেটা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, যেমন 91, তারপরে 87, 69, 59, এই কয়টা সংখ্যা, 4টি সংখ্যা দেওয়া আছে, কোনটা মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে। একই রকম দেখা যাইতেছে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো কত, এখানে 91, এর বর্গমূল হলে দেখা যাইতেছে সর্বোচ্চ 10 পর্যন্ত আসবে। তাহলে 10-এর যে ছোট মৌলিক সংখ্যা কী আছে, মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, এই কটা দ্বারা ভাগ করলে বুঝতে পারবো কোনটি মৌলিক সংখ্যা। এখান থেকে কোনটি মৌলিক সংখ্যা, যেমন এখানে 7 দ্বারা 91কে ভাগ করা যায়, সুতরাং 91 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তারপরে 87কে ভাগ করা যাবে 3 দ্বারা, কারণ প্রথমে 8-এর ভিতরে 2 বার, তারপর 3 নং 27, 3 দ্বারা, সুতরাং 87 মৌলিক সংখ্যা নয়, এটাও হবে না। তখন 63কেও 3 দ্বারা ভাগ করা যায়, এটাও হবে না। কিন্তু 59, এই 4টের মধ্যে কোনোটা দ্বারা ভাগ করা যায় না, সো 59 হলো এখানে মৌলিক সংখ্যা। আশা করি এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। ঠিক আছে, তারপর নেক্সট যেটা হবে √2 সংখ্যাটি কী সংখ্যা। এরকম অনেকগুলো সংখ্যা আসে, এগুলো কী সংখ্যা পরীক্ষায় আসে। যেমন এটা এসেছিল 25তম বিসিএসে, কততম আসছিল,
25তম বিসিএসে এসেছিল এটা, ঠিক আছে। তাহলে √2 এখন আমার একটা জানা দরকার, একটা মনে রাখেন, কোনো মৌলিক সংখ্যার, যে কোনো মৌলিক সংখ্যার কি বলছি, মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এইটা পাবো আমরা, ঠিক আছে, এটা একটা পাবো অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, আশা করি মনে থাকবেন। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল কী সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে যে কোনো একটি মৌলিক সংখ্যা, মনে করেন পি দেওয়া আছে, পি একটি মৌলিক সংখ্যা, এই পিকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে কি? অমূলদ সংখ্যা, ঠিক আছে। যদি বলে দেওয়া থাকে পি একটি মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল কি? অমূলদ সংখ্যা। এই প্রশ্নটি এসেছিল 26তম বিসিএসে। আবার বলতেছি, মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যা যদি আপনারা প্রমাণ করতে পারেন এবং উপরে যদি একটা বর্গমূল চিহ্ন থাকে তাহলে এটি হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এভাবে আশা করি করতে পারবেন। তারপর নেক্সটে আসছিল 29তম বিসিএসে, যেমন আসছিল ভাজক সংখ্যা নির্ণয় করুন, ঠিক আছে। সাধারণত ইদানিং এইগুলো আসে, ভাজক সংখ্যা নির্ণয় করুন। এগুলোর জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ভাজক সংখ্যা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন 26তম বিসিএসে আসছিল 72 এর ভাজক সংখ্যা কতটি, তাহলে কি 72 ভাজক সংখ্যা কত কি, তখন কি 72কে আপনি যেভাবে লসাগু করবেন, যেটা এতদিন করছেন, তাহলে কত হলো 36, আবার 2 দ্বারা করলে হবে কত 18 দুকা, মানে 36, আবার 2 দ্বারা করলে হবে 9 দুগুণে 18, ঠিক আছে। আবার 3 দ্বারা করলে হবে 3 দুগুণে 9। এখন এগুলাকে লেখা যায়, দেখেন 2 টু দি পাওয়ার কত 3, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, তারপর ইন্টু 3 টু দি পাওয়ার 2, ঠিক আছে। এখন খেয়াল করেন, পাওয়ার এখানে আসছে কত 3, এখানে আসছে কত 2। এখন এই ভাজক সংখ্যা বের করার জন্য এই প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, তারপরে এগুলোকে গুণ করে দিতে হবে। যেমন এখানে আসছে 3, 3-এর সাথে 1 যোগ করলে কত হবে 4, তারপরে গুণন, এখানে পরবর্তীতে পাওয়ার কত 2, 2-এর সাথে 1 যোগ করলে কত হবে 3, এই যে তাহলে প্রত্যেকটা পাওয়ারের সাথে এখানে 1 যোগ করছি, এটাও 1 যোগ করছি, তাহলে 4 এবং 3 গুণ করলে কত হবে 12। এটাই হলো নির্ণয় ভাজক সংখ্যা। এভাবে আপনারা করতে পারবেন আশা করি, ঠিক আছে। তারপরে এভাবে আসছে ইদানিং, এরকম যদি আসে তাহলে আপনারা এইভাবে আরও করতে পারবেন। যেমন আমি আরও কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন 29তম বিসিএসে এসেছিল সর্বাধিক ভাজক সংখ্যা কত, ঠিক আছে। 29তম বিসিএসে একটা অঙ্ক এসেছিল, সেটা হলো 29তম বিসিএসে একটা অঙ্ক এসেছিল, 29তম বিসিএসে এসেছিল কত, সর্বাধিক ভাজক সংখ্যা কত, মানে কার বেশি। 3টে সংখ্যা, একটা হলো 88 দেওয়া ছিল, তারপর 91 দেওয়া ছিল, 95 দেওয়া ছিল, তারপর 99 দেওয়া ছিল। এখানে দেখা যাচ্ছে 88 কি করলে বেশি বার আসবে, 2 টু দি পাওয়ার অনেকগুলো আসবে, সুতরাং এটার ভাজক সংখ্যা বেশি, ওভাবে করে আপনার দেখাতে পারবেন। অথবা, ঠিক আছে, অথবা আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন 1008, এটা পরীক্ষাতে আসলো, এর ভাজক সংখ্যা কতগুলো নির্ণয় করতে বললো, তখন 1008 যদি এভাবে লসাগু করেন এক সময় দেখবেন এটাকে লেখা যায় সমান সমান 2 টু দি পাওয়ার 2 আসবে 4টে, ইন্টু 3-এর উপর পাওয়ার আসবে 2টে, প্লাস 7-এর উপর পাওয়ার আসবে। এখানে আমি আগেই বলছি পাওয়ারগুলোর সাথে 1 যোগ করতে হবে, প্রত্যেকটার সাথে যোগ করার পরে তারপর গুণ করতে হবে। যেমন প্রথমে পাওয়ার ছিল 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, গুণন পরবর্তীতে পাওয়ার 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, গুণন পরবর্তীতে পাওয়ার 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, এগুলো গুণ করলে হবে। তাহলে 3 দোকানে 6, 5 6 30। সুতরাং এই যে 1008 এর ভাজক সংখ্যা হলো কত 30। তারপর দেখেন 22তম বিসিএসে এসেছিল দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, বড় সংখ্যাটি কত। এখন খেয়াল করেন, যদি দেওয়া থাকে বড় সংখ্যাটি বের করতে বলে দেওয়া থাকবে কি 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে। এই ক্ষেত্রে বড় সংখ্যাটি হবে এই যে অন্তর দেওয়া থাকবে এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ। যেমন এখানে বড় সংখ্যাটি হবে 199-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 200 হবে ভাগ 2 সমান কত 100। এখন যেহেতু বলছে তাহলে বড় সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 100।
এখন যদি যেহেতু ক্রমিক সংখ্যা, সুতরাং ছোটো সংখ্যাটি যদি চাইতো তাহলে এর চেয়ে 1 কম হইতো, মানে 99, অথবা অন্যভাবে করতে পারতাম। যদি ছোটো সংখ্যাটি চায় তাহলে সেটা হবে এই যে অন্তর থেকে 1 বিয়োগ করে বড় সংখ্যাটির বেলায় 1 যোগ, কিন্তু ছোটো সংখ্যাটির বেলায় 1 বিয়োগ। যদি ছোটো সংখ্যাটি চাইতো তাহলে 199 মাইনাস 1 একে 2 দ্বারা ভাগ, মানে আসতো 198 ভাগ 2 সমান 99। এটি হলো ছোটো সংখ্যা। আশা করি এভাবে পারা যেত। যেমনি 26তম বিসিএসে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত 47। সেম আগেটার মতোই, দুটি ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা পূর্ণ সংখ্যা যাদের বর্গের অন্তরে 47। সুতরাং বড় সংখ্যাটি কত 47 যোগ 1 ভাগ কত 2, এটা ভাগ চিহ্ন, সমান 48কে 2 দ্বারা ভাগ করলে হবে কত 24। আর বড় সংখ্যাটি যদি 24 হয় তাহলে ছোটো সংখ্যাটি 23, অথবা 47 বিয়োগ 1 ভাগ 2, তাহলে হলো কত 23। একই রকমভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, বড় সংখ্যাটির বেলা 1 যোগ করে 2 দ্বারা ভাগ, ছোটো সংখ্যাটির বেলা 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে হয়ে যাবে পাশাপাশি দুইটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যা নির্ণয় করতে বলে যে 23 এবং 24। ঠিক আছে, এটা আসছিল 26তম বিসিএসে। তারপরে আসছে যেমন নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট। ঠিক আছে, তাহলে কিছু ভগ্নাংশ দেওয়া আছে 7/8, 5/6, 3/4, 3/5। এখানে কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? এখন আমরা যে প্রত্যেকটা ভগ্নাংশ 2/3-এর সাথে গুণ করব, ক্রস গুণন। যেমন এখানে আমরা করি 2/3, এটার সাথে যদি 7/8 গুণ করি ক্রস গুণনভাবে, ঠিক আছে, তাহলে ক্রস গুণন, তাহলে 8 দোকানে 16। এই 16-র মধ্যে আমরা খেয়াল করব উপরের সংখ্যা কত আছে এখানে, 2 নাকি 8? উপরের সংখ্যা কিন্তু 2, সুতরাং এই 16 রিপ্রেজেন্ট করবে 2-এরটা। ঠিক আছে, মানে প্রথমটা ভগ্নাংশটা। তারপর এখানে 3 7 21, 21-এর মধ্যে আছে কত, উপরের সংখ্যাটা কত আছে 3 এবং 7, 3 কিন্তু নিচের, এটা হবে না, 7-এরটা রিপ্রেজেন্ট করবে কত 21। তাহলে এখান থেকে তাহলে 7 রিপ্রেজেন্ট করবে 21, 16 রিপ্রেজেন্ট করবে 2। তাহলে এখান থেকে বলতেছে 2 থেকে 3 থেকে ছোট, তাহলে 2 রিপ্রেজেন্ট করে 16, তাহলে 16 থেকে তো এটা ছোট হয় না, এটা হলো বড়, সুতরাং এটা আনসার না, এটা আনসার না। ঠিক আছে, একইভাবে 2/3-এর সাথে আমরা রিপ্রেজেন্ট করব 5/6, তাহলে কত এখানে 6 দোকানে 12, আর একটা হলো 3 5 15, সুতরাং এটি ছোট, 2/3 এটি ছোট এর থেকে। তারপর আবার 2/3 এর সাথে করব 3/4, তার হলো 4 দোকানে 8, 3 3-এ 9, তাও 2/3 ছোট হলো। তারপর 2/3-এর সাথে করব কত 3/5, এটার সাথে করলে হবে 5 দোকানে 10, তারপর হলো 3 3-এ 9। এই যে এখন 2/3-এর থেকে ছোট হয়েছে কত 3/5, সুতরাং আনসার হলো 3/5। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এসেছিল বিসিএস 18তম বিসিএসে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? এবার বড়র বেলা, ঠিক আছে, তাহলে 2 থেকে কীভাবে 2/3-এর সাথে 8/11 গুণ করব। 8/11 গুণ করলে প্রথমটা আস্তে আস্তে 22, 11 দোকানে 22, 3 8 24, 3 8 24, 3 8 24, তাহলে 8। তাহলে এত থেকে বড় কোনটি? 8/11, 8/11, ঠিক আছে, এটি তো বড় হয়ে গেছে, সুতরাং যেহেতু এটা বড় আর 24 রিপ্রেজেন্ট করতেছে 8-কে, সুতরাং এই 8/11 এটি বড়। ঠিক আছে, আশা করছি এভাবে আপনার বাকি ভগ্নাংশ কোনটি বড় কোনটি ছোট বের করতে পারবেন। তারপরে 29তম বিসিএসে একটা এসেছিল যেমন 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ বলতে এখানে দেখেন 1.16, 1 তো ভগ্নাংশ নয়, 1 তো পূর্ণ সংখ্যা, এটা আর খেয়াল করার দরকার নাই। তারপরে আছে কত 0.16, 0.16 এর জন্য এই পয়েন্টের জন্য একটা 1, ঠিক আছে, আর দশমিকের পরে 2টা ডিজিটের জন্য 2টা শূন্য, আর উপরে শুধু 16 লিখবেন এইভাবে জাস্ট। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি 4 4 16, 4 25 100, তাহলে কত দাঁড়াইতেছে 1 সমস্ত, উপরে 4 নিচে হবে কত 25। এইভাবে আপনারা 2 সেকেন্ডে বের করতে পারবেন। তারপরে আছে 0.47 7-এর উপরে একটা পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত
করতে হবে, ঠিক আছে। এভাবে যদি আসে কোনো সংখ্যা যদি থাকে একে পৌনঃপুনিক থেকে সাধারণ করতে হয়, তাহলে লিখবেন 0.4 7 উপরে যদি পৌনঃপুনিক থাকে তাহলে এটা সমান সমান হবে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে, মানে যাদের উপরে পৌনঃপুনিক থাকবে এতগুলা 9, 9 একটার উপরে পৌনঃপুনিক একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া একটা ডিজিট এই একটা 0, আর উপরে পুরা সংখ্যাটা থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা, মানে 4। তাহলে উপরে থেকে মাইনাস উপরে হবে কত 43, নিচে হবে কত 90, ঠিক আছে। এভাবে আপনারা অতি দ্রুত করতে পারবেন। এখানে যদি ঠিক আছে, এইভাবে আপনারা করা যাবেন। কিংবা আরও একটা পৌনঃপুনিকের উপর দেখাই, মনে করেন এখানে 5.67 সাপোজ এটা যদি থাকে, মনে করেন 6-এর উপরে নাই, ঠিক আছে। তাহলে 6-এর উপরে পৌনঃপুনিক নাই, আবারই করতেছি। তাহলে মনে করেন এখানে 6, এটা হলো 7, 7-এর উপরে পৌনঃপুনিক, তাহলে সমান সমান 7-এর উপরে একটা শুধু পৌনঃপুনিক, একটা 9, আর 0 হলো দশমিকের পরে একটা 6 আছে, সুতরাং একটা 0। উপরে হলো 5, 6, 7 থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিক ছাড়া, মানে 5, 6। এটা উপরে বিয়োগ করে উপরে লিখবেন, নিচেরটা নিচে লিখবেন, তাহলে হয়ে যাবে। এভাবে আপনারা সলভ করতে পারবেন, আশা করি দ্রুত করতে পারবেন। তারপরে এসেছিল 30তম একটা BCS বাস্তব সংখ্যা থেকে একটি সংখ্যা, ঠিক আছে। একটি সংখ্যা এত থেকে যত বড়, খেয়াল করেন, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে ঠিক ততটাই ছোট, ঠিক আছে। এই যে যত বড় তত ছোট, এভাবে যদি থাকে জাস্ট সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন, ঠিক আছে। একটি এত থেকে যত বড় থাকবে এত থেকে তত যত বড় তত ছোট যদি থাকে, সরাসরি 301 এর সাথে 381 এর সাথে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবেন, 381। এইটি 301 থেকে 381, 341, দেখেন বলে 40 বেশি, আবার 41-এর চেয়ে 80, 81, 40 বেশি, সুতরাং নির্ণয় আনসারে তো 2 দ্বারা 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। একইভাবে BCS 22-এ এসেছিল একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, যত বড় তত ছোট, এরকম যদি থাকে জাস্ট 2টা যোগ করে ভাগ করে দিলেই হবে, ঠিক আছে। এভাবে পারবেন। যেমন এখানে 650 ভাগ 820, 2টি যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে নির্ণয় আনসার হয়ে যাবে 735, ঠিক আছে। এভাবে বাস্তব সংখ্যা আপনারা শেষ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ESM আহমদ স্যারের।